আসসালামু আলাইকুম। ফুকেট থেকে আপনাদের স্বাগতম। আজ আমরা ফুকেট থেকে ফিফি যাচ্ছি। এটা আমার ফুকেট সিরিজের লাস্ট ব্লগ। গতকাল রাতেই আমরা ফিফি যাওয়ার জন্য শিপ বুকিং করে রেখেছিলাম ট্রাভেল এজেন্সি থেকে। পাতং বিচের আশেপাশে আপনারা অনেক ট্রাভেল এজেন্সি পাবেন, সেখান থেকে আপনারা ট্যুর বুক করতে পারেন। শিপে ফুকেট থেকে ফিফি যেতে পার পার্সন 350 বাত করে লেগেছিল। আপনারা চাইলে স্পিড বোটেও যেতে পারেন, তবে আমার প্রেফারেন্স ছিল শিপ। দূরে পাতং বিচ দেখা যাচ্ছে। পাতং বিচের পরেই আছে কাটা বিচ, আর কাটা বিচের পরে আছে কাটা নই বিচ। এই দুটো বিচই খুব সুন্দর, আপনারা সময় থাকলে এখান থেকেও ঘুরে আসতে পারেন। ফুকেট থেকে ফিফি যেতে লাস্ট শিপ 3টা ছাড়ে এবং এটা প্রায় 2 ঘন্টা লাগে যেতে। আপনারা শিপ বুকিং করার সময় অবশ্যই ট্রাভেল এজেন্সির সাথে বার্গেনিং করে নেবেন। এখানে সবকিছুই দামাদামি করে নিতে হয়। এই প্রাইসগুলো আবার সিজন টু সিজন ভ্যারি করে। টিকেটের সাথে আপনারা অবশ্যই ট্রান্সপোর্ট ফ্যাসিলিটি ইনক্লুড করে নেবেন, তাহলে ওরা আপনাকে হোটেল থেকেই পিক আপ করে নেবে। আমরা ফুকেটে আমাতা পাতং হোটেলে উঠি। এটা পাতং বিচের খুব কাছে। আমাদের হোটেল থেকে রাস্তাদা পিয়ারে যেতে প্রায় 45 মিনিট লেগেছিল। ওরা টাইম খুব স্ট্রিক্টলি মেনটেন করে। আপনাকে পিক আপ টাইম ওরা যে সময় দেবে, আপনি চেষ্টা করবেন তার 10 মিনিট আগে হোটেলের লবিতে এসে উপস্থিত হতে। এখানে রাস্তাগুলো পাহাড় কেটে বানানো, ফলে রাস্তাগুলো বেশ আঁকাবাঁকা। কোথাও ঢালু হয়ে নিচে নেমে যাচ্ছে, আবার কোথাও বেশ খাড়া। থাইল্যান্ডে কেউ রাস্তাঘাটে হর্ন ইউজ করে না এবং এরা রাস্তাঘাটে ট্রাফিক রুলস খুব স্ট্রিক্টলি ফলো করে। থাইল্যান্ডের সৌন্দর্যের মধ্যে যে জিনিসটা একটু বিঘ্ন ঘটিয়েছে সেটা হলো ইলেকট্রিসিটির তার। এখানে ওরা এখনো এই ইলেকট্রিসিটির তারগুলোকে মাটির নিচ দিয়ে নেয়নি। এই কাজটা সিঙ্গাপুর খুব সুন্দর করে করেছে। আসলে এই ইলেকট্রিসিটির তারগুলো শহরের লুকটাকে একটু নষ্ট করে দেয়। থাইল্যান্ডে আপনারা ট্রান্সপোর্টের জন্য কার রেন্ট করতে পারেন। এখানে সারা দিনের জন্য কার রেন্ট করতে 1000 থেকে 1200 বাত লাগে। এতে পাসপোর্ট জমা রাখে এরা। এছাড়াও এখানে আপনারা মোটর বাইকও ভাড়া নিতে পারেন। এখানে বিভিন্ন অ্যাপসের মাধ্যমেও কার রেন্ট করা যায়। এখানে ভল্ট, গ্র্যাব এই অ্যাপসগুলো ইউজ করা হয়। এই অ্যাপসগুলোতেও ভালো ভালো গাড়ি পাবেন আপনারা। আমরা এখন ফুকেট ওল্ড সিটিতে আছি। ফুকেট ওল্ড সিটিটা বেশ কালারফুল। এখানের বাড়িগুলো আগের দিনের জমিদারদের বাড়ির প্যাটার্নে করা, আর বাড়িগুলো একটার সাথে একটা লাগানো। আপনারা যদি সময় নিয়ে আসেন তাহলে আমি আপনাদের সাজেস্ট করব এই ফুকেট ওল্ড সিটিটা ঘুরে ঘুরে দেখবেন, কারণ এই ওল্ড সিটিটা বেশ সুন্দর। ফুকেট ওল্ড সিটির বাড়িগুলোতে কিং ভূমিবল এবং তার ছেলে বর্তমান কিং ভিজিরালংকমের ছবি পেন্টিং দেখা যায়। ভূমিবল 2016 সালে 88 বছর বয়সে মারা যান। তার টাইটেল ছিল রামা। তিনি ছিলেন চাকরি বংশের 9ম রাজা। তার ছেলে বর্তমান কিং ভিজিরালংকম এই বংশের 10ম রাজা। রাজা ভূমিবল 1946 সাল থেকে 2016 সাল পর্যন্ত প্রায় 70 বছর থাইল্যান্ডের রাজা ছিলেন। তার মৃত্যুর পর তার ছেলে ভিজিরালংকম থাইল্যান্ডের রাজা হন। থাইল্যান্ডের মুদ্রাগুলোতে আপনি রাজা ভূমিবল এবং তার ছেলে ভিজিরালংকম এদের ছবি দেখতে পাবেন। ফুকেট ওল্ড সিটিতে আমরা কিছুটা ট্রাফিক জ্যাম পেয়েছিলাম, তবে খুব বেশি সময় জ্যামে থাকতে হয়নি।
ফুকেট ওল্ড সিটিতে কিছু শপিং মল আছে, আপনারা চাইলে এখান থেকেও শপিং করতে পারেন, তবে এখানে প্রাইস কিছুটা বেশি। ফুকেটে টাইগার কিংডম আছে, আপনারা সময় থাকলে এখান থেকেও ঘুরে যেতে পারেন। এখানে আপনারা বাঘের সাথে ছবি তুলতে পারবেন। আমরা অবশেষে রাস্তাদা পিয়ারে পৌঁছে গেলাম। এখানে আপনারা যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলো ট্যুরিস্টদের ট্রান্সপোর্ট ফ্যাসিলিটি দেওয়ার জন্য এখানে রয়েছে। আমরা বোর্ডিং টাইম 2টার মধ্যেই পিয়ারে পৌঁছে গেছি, যদিও আমাদের শিপ ছাড়বে 3টার সময়। আমরা পিয়ারের ভিতর ঢুকে পড়েছি। এখানে বিভিন্ন কফি শপ, রেস্টুরেন্ট, জুস শপ, স্ন্যাক্স আইটেম এগুলো পাওয়া যায়। আপনারা চাইলে এখান থেকে খাওয়া দাওয়া করতে পারেন। এই ফ্রুট শপটা খুব সুন্দর, এখানে অনেক কালারফুল ফ্রুটস ছিল। আমাদের শিপের সময় হয়ে গিয়েছিল, আমরা শিপের দিকে আগাচ্ছিলাম। শিপের সময় হলেই ওরা অ্যানাউন্স করতে থাকে মাইকে। পিয়ারে একটি বড় ক্রুজ শিপ ছিল, এটা প্রায় 3 তলা বিশিষ্ট অ্যামেজিং ক্রুজার। অ্যামেজিং ক্রুজারের পাশেই আমাদের শিপটি রাখা ছিল। আমরা অ্যামেজিং ক্রুজারে নেমে পরে ওই শিপটিতে উঠি। আমরা শিপে উঠে গেলাম। ওরা শিপে ওঠার পর লাগেজগুলো একটা নির্দিষ্ট জায়গায় রেখে দিচ্ছিল। আমাদের শিপটা দোতলা ছিল এবং এটা সেন্ট্রাল এসি করা ছিল। শিপে কোনো নির্দিষ্ট সিটিং অ্যারেঞ্জমেন্ট নেই, আপনি আপনার পছন্দ মতো যে কোনো জায়গায় বসতে পারবেন। আমাদের সবার জামায় একটা সবুজ স্টিকার দেখতে পাচ্ছেন। এই স্টিকারগুলো ওরা বোর্ডিং এর সময় জামায় লাগিয়ে দেয়। আন্দামান সাগরের মধ্যে দিয়ে আমাদের শিপ ছুটে চলল ফিফির উদ্দেশ্যে। পরন্ত বিকেলে শিপের ছাদে বসে আমরা সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে লাগলাম। আন্দামান সাগরের বুকে অনেক ছোট ছোট দ্বীপ রয়েছে, দূরে অনেক ছোট ছোট দ্বীপ দেখা যাচ্ছে। অনেকে ফুকেট থেকে ওয়ানডে ট্যুরে ফিফিতে আসেন, তারা সারাদিন বিভিন্ন আইল্যান্ডে ঘুরে আবার সন্ধ্যায় ফুকেটে ফিরে যান। আন্দামান সি থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, মায়ানমার এই দেশগুলোর মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। ইন্ডিয়ান ওশেনের উত্তর পূর্ব পাশে আন্দামান সি অবস্থিত। আন্দামান সি পশ্চিমে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ দ্বারা বে অফ বেঙ্গল হতে পৃথক হয়েছে। আন্দামান সাগরের বুকে থাইল্যান্ডের সর্বশেষ দ্বীপ কোলান্টা। ফিফি থেকে অনেকে আবার কোলান্টা ঘুরতে চলে যান। কোলান্টাও খুব সুন্দর একটা আইল্যান্ড। আমার থাইল্যান্ড ঘুরতে আসার মেইন অ্যাট্রাকশন ছিল ফিফি আইল্যান্ড। এই আইল্যান্ডটা এত সুন্দর, ফিফি আইল্যান্ড দেখার জন্যই মেইনলি আমি এই থাইল্যান্ড ট্যুরটা করি। আমরা শিপের ছাদে অনেকক্ষণ সময় কাটালাম, ফটো সেশন করলাম। এখানে যে টুরিস্টরা ছিলেন ম্যাক্সিমামই ছিলেন ইউরোপিয়ান।
দূরে আরেকটা শিপ দেখা যাচ্ছে, এটাও হয়তো কোনো না কোনো আইল্যান্ডে যাচ্ছে। আমরা ফিফির কাছাকাছি চলে এসেছি। দূরে লাইমস্টোন পাহাড়গুলো দেখা যাচ্ছে। এই লাইমস্টোন পাহাড়গুলো তৈরি হতে মিলিয়ন মিলিয়ন বছর লেগে যায়। ফিফি আইল্যান্ডের দুটি পার্ট, একটা ফিফি লে আর একটা ফিফি ডন। ফিফি ডনে মেনলি টুরিস্টরা যায় এবং টুরিস্টরা ওখানে থাকতে পারে। এখানে বিভিন্ন রেস্টুরেন্ট আছে, হোটেল আছে, খাবার থাকার ব্যবস্থা আছে। কিন্তু ফিফি লেতে কেউ নর্মালি থাকে না। এখানে বিভিন্ন আইল্যান্ড আছে, এই আইল্যান্ডে তারা ডে লং ট্যুর করে। আমরা ফিফি টনশাই পিয়ারে পৌঁছে গেলাম। ফিফিতে নামলেই 20 বাত করে দিতে হয় পার পার্সনকে। এটা ওরা ফিফি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য সব ট্যুরিস্টদের কাছ থেকে নেয়। ফিফিতে কোনো ট্রান্সপোর্ট ফ্যাসিলিটি নেই। এখানে সব জায়গায় যেতে হলে পায়ে হেঁটে যেতে হয়। এখানে শিপ আসার সময়গুলোতে হোটেল রিপ্রেজেন্টেটিভরা প্ল্যাকার্ড নিয়ে পিয়ারে দাঁড়িয়ে থাকে। এরা এদের গেস্টদের খুঁজে বের করে এবং এদের লাগেজ ভ্যানে করে নিয়ে যায়। টনশাই পিয়ারটা এত সুন্দর, আমি আপনাদের ঘুরিয়ে পুরো টনশাই পিয়ারটা দেখাচ্ছি। আমরা এখানে চংখাও রিসোর্টে উঠেছি এবং আমাদের হোটেল রিপ্রেজেন্টেটিভকেও আমরা এখানে পেয়ে গেছি। ও ভ্যানে করে আমাদের লাগেজ হোটেলে নিয়ে গেল। ফিফি পৌঁছাতে পৌঁছাতে আমাদের প্রায় 5টা বেজে গেছিল। বিচে বিভিন্ন লং টেল বোট, স্পিড বোট, এই বোটগুলো বাঁধা ছিল। বিচের পাশে এরকম সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্ট করা আছে। বিকালে টুরিস্টরা এখানে বসে সূর্যাস্ত দেখেন। টুরিস্টদের সুইমিং করার জন্য এখানে একটা মার্কিং জোন আছে। এখানে টুরিস্টদের সুইমিং করতে হয়। মাঙ্কি বিচের পাহাড় দেখা যাচ্ছিল। আমাদের হোটেলটা এই পাহাড়ের কাছাকাছি ছিল। আমরা বিকেলের সৌন্দর্য উপভোগ করতে করতে হোটেলে পৌঁছে গেলাম। আমাদের পিয়ার থেকে হোটেলে পৌঁছাতে প্রায় 5 থেকে 7 মিনিট লেগেছিল। ফিফিতে হোটেল কস্ট একটু বেশি, তো আপনারা বিভিন্ন অ্যাপসের মাধ্যমে যদি হোটেল বুকিং করেন তাহলে কিছুটা কম প্রাইসে পেতে পারেন। আমি আগোডার মাধ্যমে এই চংখাও রিসোর্ট বুকিং করেছিলাম এবং খুব ভালো সার্ভিস পেয়েছি। আমাদের হোটেলটা মাঙ্কি বিচের কাছাকাছি ছিল। এখানে নাকি মাঝে মাঝে মাঙ্কি বিচ থেকে বানর চলে আসে, তবে আমরা থাকা অবস্থায় তেমন বানর দেখতে পাইনি। আমরা রিসেপশনে ফর্মালিটি শেষ করে রুমের দিকে এগোতে লাগলাম। আমাদের হাতের ডান সাইডে যে রেস্টুরেন্টগুলো দেখছেন, এটা দুপুর 4টা পর্যন্ত খোলা থাকে। যারা নর্মালি লং ডে ট্যুরে আসে তারা এখানে খাওয়া দাওয়া করে। আমাদের রুমের সামনে খুব সুন্দর দুটি সি ফিশের ডেকোরেশন ছিল, খুব ভালো লাগছিল দেখতে। আমরা রুমে ঢুকে গেলাম। রুমটা খুব সুন্দর করে ডেকোরেট করা ছিল। খাটের পাশে ছিল ছোট্ট একটা সাইড টেবিল, আর খাটটা খুব সুন্দর করে গুছানো ছিল। খাটের উপর হার্ট শেপের একটা ডেকোরেশন ছিল, খুব ভালো লাগছিল দেখতে। আজ এ পর্যন্তই। কাল আমরা আইল্যান্ড হপিং এ বের হব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।